আমার মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন সকাল থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে যায়। এখন সকাল ৭টা বাজতেই আসলো, মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন আমার মেয়ে ব্রাশ করবে। তবে ওর ব্রাশ করার সময় আমাকে ওর পাশে দাঁড়াতেই দেবে না। আমি চলে এসেছি এখন ঘরে, ওর জিনিসগুলো গুছিয়ে রেখেছি। তো ও আসলেই ওকে ঝটপট করে রেডি করিয়ে দেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার। প্রত্যেকদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই সংসারের যাবতীয় কাজকর্ম করে তারপর স্নানটা সেরে ঠাকুর পুজো করে নিই। কিন্তু আজকে আর ঠাকুর পুজো করতে পারলাম না, হাতে একদমই সময় নেই। মেয়েকে তুলতে, তারপর ওকে ব্রাশ করানো, এই সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাবলাম মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপর রান্নাবান্না সেরে তারপর স্নান করে পুজো করব। তো সকালবেলায় পুজো করা নিয়ে মাথার মধ্যে একটু টেনশনই থাকে। তবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি সুস্থ মনে ঠাকুর পুজো করব। আজকে মেয়ের জন্য কোনো টিফিন আমি তৈরি করিনি। আমার মেয়েকে তো প্রায় দিনই আমি টিফিন তৈরি করে দিই, কিন্তু একদিনও খায় না। তবে মামামকে যখন আমি স্কুলে আনতে যাই তখন ম্যাডাম আমাকে বলে দিয়েছেন যে আদিশ্রীকে বিস্কিট দেবে, দেখি ও খায় কিনা। তো সেই জন্য ভাবলাম আজকে ওকে বিস্কিট দিয়ে দিই। এখানে গুড ডে বিস্কিট রয়েছে, তো আমি দিয়ে দিয়েছি, দেখা যাক ও খায় কিনা। আর এদিকে হেলথ ড্রিঙ্ক আমি রেডি করে নিয়েছি। সকালবেলায় এর থেকে বেশি ও কোনো কিছু খেতেই চায় না। আগে ভাত রান্না করতাম, একটু সিদ্ধ ভাত, কিন্তু সকালের দিকে খেতেই চায় না। আর এমনিতে আমাদের এত সকালে খেতেও ইচ্ছা করে না, আর বাচ্চাদের তো খেতে ইচ্ছা করেই না। তো সেই জন্য হালকা পাতলা খাবার ওকে খাইয়ে দিই। যখন বাড়িতে আসে তখন ওকে একটু ভারী খাবার খাইয়ে দিই। যাই হোক, আমার মেয়ের সকালের খাবারটা এই যে রেডি, সেই সঙ্গে টিফিনও রেডি করে নিয়েছি। তো মেয়েকে এখন খাইয়ে দিয়েই তারপর ওকে আমি রেডি করব। আসলে কি বলতো, আমার মেয়েটা না একটু কি বলবো, সকালের দিকে ঘুম থেকে একদমই উঠতে চায় না, কান্নাকাটি করে। সেই জন্য এতটা সময় লাগে। মেয়ের সমস্ত কিছু গুছিয়ে রেখে আবার আসলাম যে ওর চোখ মুখ ধোয়া হয়েছে কিনা। দেখলাম এখনো পর্যন্ত চোখ মুখ ধোয়নি। তো এখনো ব্রাশ করেই যাচ্ছে। দেখো 7:30 বাজতেই আসলো, আবার 8টার সময় ক্লাস। মানে 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো সেই জন্য কতটা ব্যস্ততা থাকে মনের মধ্যে বুঝতেই পারছো। আর এদিকে আমার মেয়ে ব্রাশ করেই যাচ্ছে। তো বেসিন দিয়ে জল পড়ে, সেটা দেখতেও ভালোবাসে। বাচ্চারা এমনি জল পেলে আর কিছুই লাগে না ওদের। আর এদিকে মেয়েকে এখন আমি খাইয়ে দিলাম, তারপর এদিকে এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকদিন ওর বাপি ওকে স্কুলে দিয়ে আসে, আমি আর যাই না। আমার সংসারে কাজকর্ম থাকে, আমার আর যেতে ইচ্ছা করে না। আর গেলেও প্রচন্ড কষ্ট হয়ে যায়। মেয়েকে তো ওই কেজি স্কুলে পাঠাচ্ছি, কিন্তু এখন একটা নতুন করে সমস্যা হয়েছে। সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলের যে ম্যাডাম আমাদের বাড়িতে এসে বলে গেছেন যে আদিশ্রীকে স্কুলে পাঠাতে। তো কি করে পাঠাবো? তো সেই জন্য একটু সমস্যায় পড়ে গেছি। তো ভেবেছি সপ্তাহে ১ দিন পাঠাবো। সেটা ভেবেছি। না হলে আবার এসে আবার বলবেন যে আদিশ্রীকে স্কুলে পাঠাচ্ছ না কেন? তো যাই হোক, এখন ভেবেছি কোন দিনে পাঠাবো। তবে সপ্তাহে ৩ দিন ক্লাস, সেইজন্য একটু সমস্যা হচ্ছে। যদি ৫ দিন হতো বা ৬ দিন হতো তাহলে খুব সুবিধা হতো। তাহলে ১টা ২টো দিন ওকে আমি পাঠাতেই পারতাম। তো এদিকে মেয়ের ব্যাগটা এখন আমি গুছিয়ে দেব। তবে কি বলতো আদিশ্রী, জানো তো, অনেকদিন হয়েছে পেন্সিল, রবার হারায় না। কিন্তু আবার এই যে নতুন করে আবার পেন্সিল, রবার হারিয়ে ফেলেছে। কি আর বলবো, বাচ্চাদের যে কত জিনিস লাগে। ১ম দিকে আদিশ্রী তো পেন্সিল, রবার খুবই হারাতো, কিন্তু এখন তেমন একটা হারায় না। কিন্তু এই যে গতকালকে আবার হারিয়ে ফেলেছে। কি বলবো, এইজন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আদিশ্রীর জন্য অনেকগুলো পেন্সিল নিয়ে আসতে। হারিয়ে ফেলে, ছোট মানুষ গুছিয়ে উঠতে পারে না, হারিয়ে ফেলে। তো সেই জন্য হচ্ছে সমস্যা। আর এদিকে তো আমি তাড়াহুড়ো করতেই আছি। আর তোমাদের দাদাভাইয়ের একটা, মানে কি বলবো, একটা বাজে অভ্যাস আছে। এই যে দেখো, ফোনে চার্জ দিয়ে চার্জারটা এইভাবে রেখে দেবে। আর আমার ঘরে ছোট্ট একটা মেয়ে আছে, আমার তো ভয় লাগে কখন মুখে দিয়ে দেয়। তবে আদিশ্রী এখন বড় হয়ে গেছে, ওকে আমি বুঝিয়ে বলি যে এটা মুখে দেবে না। তবুও বাচ্চা ঘরে থাকলে কিন্তু এটা করা একদমই উচিত না। আমি বারবার এটা আমি ঠিক করে রাখি, যখন ঘরে আসি তখনই ঠিক করে রাখি। ওকে আমি বলি, মানে ওর বাপিকে বলি যে এটা করবে না। তবে ভুলে যায়, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে তো। তো এদিকে দেখো মেয়েকে একটু আদর করে নিচ্ছি। যতই হোক আমার মেয়ে সারাদিন বাড়িতে থাকে, যখন স্কুলের দিকে যাই তখন মনের মধ্যে কেমন একটু করে ওঠে। মনে হয় মেয়েটা স্কুলে যাচ্ছে, তো মনের মধ্যে অনেকটা মায়া লাগে। তো যাই হোক, এই যে দেখো মেয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, আমি ওকে কোলে নিয়ে নিচে যাব। তো তারপর ওর বাপি ওকে দিয়ে আসবে। তো দেখো, কথা ছিল ওর বাপি ওকে দিয়ে আসবে স্কুলে, কিন্তু ওর বাপি বলল কি, তাহলে বাবা যখন বাজারে যাচ্ছে তাহলে বাবার সঙ্গে করে আদিশ্রী স্কুলে যাক। সেই জন্য এখন আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আদিশ্রী স্কুলে যাচ্ছে। ওর বাপি উঠেছিল ঘুম থেকে যে মেয়েকে স্কুলে দিয়ে আসবে, কিন্তু এদিকে আমার শ্বশুর মশাই যাচ্ছেন যখন, সেই জন্য আমার মেয়ে যাচ্ছে।
আমাদের বাড়িতে সকালবেলায় যে আশেপাশে কাজকর্ম থাকে আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই করি। হয়তো আমি একটু বেশি করি, আমার শাশুড়ি মা একটু কম করে। কিন্তু দুজনের মধ্যে আমাদের কাজ নিয়ে কোনোদিন কোনো রকম অশান্তি হয়ওনি। হয়তো আমি একটা কাজ কম করি, আমার শাশুড়ি মা আমার সেই কাজটা করে দেয় বা আমিও করে দিই। তো আমাদের মধ্যে কাজকর্ম নিয়ে কোনোদিনও অশান্তি হয়নি। আজ পর্যন্ত হয়নি। এতটা বছর আমি এসেছি এই বাড়িতে, ১৩ বছর হয়ে গেল। এখনো পর্যন্ত আমার শাশুড়ি মার সঙ্গে আমার কোনো এই নিয়ে অশান্তি হয়নি। যাই হোক, আমার শাশুড়ি মা ফুল তুলছে আর আমি সোজা পায়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না ঝটপট করে করব। তারপর সবার খাবার গুছিয়ে রেখে আমি খেয়ে আবার যাব মেয়েকে স্কুলে আনতে। সকাল থেকেই একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আর সকাল থেকেই আমার কাজগুলো একদম সাজানোই থাকে। এইভাবেই আমি প্রত্যেকদিন করেই আসি। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে কেটে যাচ্ছে, তাই না? তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে প্রত্যেকদিন রুটি সবজি তৈরি করতেই হয়। উপরন্তু তোমাদের দাদাভাইয়ের আলাদা খাবার, মেয়ের আলাদা খাবার। তো আমার শাশুড়ি মা সকালবেলায় বলল কি যে একটু ভাত ভেজে দিতে, মানে আমার দেওর খাবে। তো সেই জন্য আমি ভাত ভাজছি এদিকে, আর বাকি যে রান্নাগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে দেখো খুব সুন্দর করে আমি ভাতটা ফ্রাই করছি। তবে এই জানো তো ভাত ভাজা আমি এই গরমের দিনে খেতে অতটা পছন্দ করি না। শীতের দিনে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। গরমের দিনে অতটা ভালো লাগে না খেতে। আর এই ভাত ভাজাটা আমি খুব সুন্দর করে তৈরি করেছি, মানে রান্না করছি। দেখো রান্না হয়ে গেছে, এটা আমি রেখে আসবো। তো তারপর স্নান করে পুজো করে আবার মেয়েকে আনতে যাব। দেখো সকালবেলায় আমার অনেক কাজই থাকে যেগুলো একটার পর একটা করে থাকি। হাতে মানে সময় একদমই থাকে না। ভাত ভাজার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে খেতে খুব টেস্টি হয়। তো দেখো এদিকে আমি স্নান করে ঠাকুর পুজো করে চলে এসেছি এখন রেডি হতে। তো মেয়েকে আবার স্কুলে আনতে যাব। তো প্রত্যেক দিনের ডিউটি আমার। দেখো আমার চুলগুলোর কি অবস্থা হয়েছে। চুলগুলো এখন একদমই ভালো নেই। এর ট্রিটমেন্ট করাতে হবে। তো সামনে পুজো চলেই আসলো, ভেবেছি পুজোর সময়ই করব। এখন করলে আবার পুজোর সময় করতে হবে। ডবল একদম খাটনি। সেই জন্য ভেবেছি পুজোর আগেই করব। তো অনেক কিছু ভাবি যে এটা করব সেটা করব, কিন্তু দিন শেষে সেগুলো আর হয় না। বাড়ির থেকে বেরোবো কি করে? আর চুলের কোনো ট্রিটমেন্ট করাতে গেলে প্রায় ৬-৭ ঘন্টা টাইম লাগে। তো আমি আমার মেয়েকে ফেলে কি করে থাকবো? বাড়িতে যদি আমার বোন থাকে তাহলে হয়তো আমি যেতে পারবো। কিন্তু মেয়েকে রেখে আমি একদমই যেতে পারবো না। আর বাবার বাড়ি থেকে গেলেও অনেকটা সমস্যা। তো সেই জন্য ভেবেছি পুজোর আগেই করব। আমার বোন আমাদের বাড়িতে আসলে বোনকে রেখে তারপর যাব। তো এদিকে এখন আমি যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। অনেকদিন হয়েছে জানো তো, আমাদের ঘরের পেছনে যে মাঠ, এই যে দেখো জমির প্লট করে বিক্রি হচ্ছে। এখানে আমরা জমি নিয়েছি, একটা প্লট নিয়েছি। অনেকদিন হয়েছে এই রাস্তা দিয়ে এখন যাতায়াত করি না বললেই চলে। তো ভাবলাম আজকে এই রাস্তা দিয়েই যাব। এতটা সুন্দর হয়েছে, চারিপাশটা একদম সবুজে ভরে গেছে। আর এখান দিয়ে যাতায়াত করতেও খুব ভালো। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কোলাহল নেই। মেয়েকে স্কুল থেকে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে এখন এই কাকিমাদের বাড়ির এখানে দাঁড়ালো। তো আমাদের বাড়ির সামনেই বাড়ি, প্রায় বলতে গেলেই মানে রাস্তা পার হলেই এই কাকিমাদের বাড়ি। তো এখান থেকে বাচ্চারা করম চা পাচ্ছে। তো আমার মেয়ে দেখে দাঁড়ালো, তো আমাকে বলছে মা এগুলো দাও। তো আমি বললাম তুমি তো করম চা খাও না মা, তুমি এগুলো নিয়ে কি করবে? তো তারপরে এই আন্টিগুলো মামামকে করম চা দিচ্ছিল। তো মামাম তো নিয়েছে, এখন বাড়িতে গিয়ে দেখা যাক কি করবে। করম চা আমার একদমই অপছন্দ, কোনোদিন আমি খাইনি বললেই চলে। আমার খুব একটা ভালো লাগে না। তো এদিকে মেয়েকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার মেয়েটা আজকে জানো তো রাস্তায় প্রায় ২ বার আমার কোলে উঠেছে। মা কষ্ট, মা কষ্ট। এতটা গরম, পুরো ঘেমে গেছে, জামা পুরো ভিজে গেছে ওর। মেয়ের তো মর্নিং স্কুল চলছে, তবুও এতটা গরম আমার মেয়ের প্রচন্ড কষ্ট হয়ে গেছে। আজকে রাস্তায় আসতে গিয়ে অনেকটা কোলে উঠেছিল আমার মেয়ে। এমনিতেই আদিশ্রী একদম ছোটবেলা থেকেই কোনোদিন কোলে উঠে কোথাও যায়নি। ও হাঁটতে খুবই পছন্দ করত। এখনো তাই। স্কুলে যাওয়ার সময় আসার সময় কোনোদিন কোলে ওঠেনি। তবে আজকে ও কোলে উঠেছে, ওর খুব মানে কষ্ট হয়ে গেছে, গরম লেগে গেছে। তো বাড়িতে এসেই এখন আমি এদিকে মাছটা পরিষ্কার করছি। তো আমার শাশুড়ি মা মাছ কেটেছে, তবে এই মাছ দুটো পরিষ্কার করেনি, হয়তো দেখেনি। তো সেই জন্য ভাবলাম যে এখন আমি পরিষ্কার করিনি। এখানে ২ পিস কাতলা মাছ রয়েছে, আমার শ্বশুর মশাই আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছগুলো একটু ছোট। তো ইলিশ মাছে তো প্রচুর কাঁটা থাকে, আমার মেয়ে খেতে পারবে না। সেই জন্য আমার শ্বশুরমশাই বুদ্ধি করে আমার মেয়ের জন্য কাতলা মাছ নিয়ে এসেছে। জানে আদিশ্রী খেতে পারবে না সেই জন্য। মেয়েকে বাড়িতে এনেই ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি রান্নাঘরে এসেছি। এখনো আমার অনেক কাজ বাকি আছে যেগুলো করব। মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন অনেক জামাকাপড় আমার ভেজানো রয়েছে সার্ফের জলে। তো সেগুলো কেচে ধুয়ে আবার মেলতে যাব। তো জানো তো অনেক কাজ আজকে বাকি রয়েছে। সকাল থেকে একটু কাজের এলোমেলো হয়ে গেছে, সেজন্য এখন গুছিয়ে উঠতেই পারছি না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ।
তো এই ইলিশ মাছগুলো একদমই ছোট ছোট, সেই জন্য আমার মেয়ে খেতে পারবে না। তার জন্য আমার শ্বশুরমশাই কাতলা মাছ নিয়ে এসেছে। আর জায়গাটা কেমন একটু হয়ে গেছে, মানে আষ্টে গন্ধ বেরোচ্ছে, সেই জন্য জায়গাটা এখন আমি মুছে পরিষ্কার করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ের জন্য আবার দুপুরবেলায় রান্না করব, দেখা যাক কি রান্না করি। তো এদিকে দেখো চলে এসেছি এখন দোতলার ছাদে। এখন এই জামা কাপড়গুলো মেলে দেব। নিচে মেললে একদমই শুকোবে না। আর কি বলতো, আজকের ওয়েদার একটু মেঘলা মেঘলা টাইপের, তেমন একটা রোদ বেরোচ্ছেও না, সেই জন্য ভাবলাম ছাদে গিয়ে এই জামা প্যান্টগুলো আমি মেলে দিয়ে আসি। মেয়ের রয়েছে, ওর বাপির রয়েছে, আমার রয়েছে। আর এই বর্ষার দিন শুরু হয়েছে, জামা কাপড় নিয়ে যে কি অবস্থা, এখানে টানাটানি সেখানে টানাটানি করতেই হয়। সেই জন্য কষ্ট হলেও আমি ছাদে এসেছি। আর এদিকে দেখো আমার মেয়ে কান্না করতে করতে দোতলায় চলে এসেছে। আমি বারণ করেছি, মা তুমি আসবে না, আমি দোতলার ছাদে যাচ্ছি। দেখো চলে এসেছে খালি গায়ে। তো আমি ওকে একটু খালি গায়ে করে রেখেছি। ও খুব ঘেমে গেছিল, বললাম কি তুমি ফ্যানের নিচে বসে থাকো ঘরের মধ্যে। কিন্তু আমার খোঁজ করতে করতে চলে এসেছে। আমার মেয়ে জানো তো আমাকে খুব ভালোবাসে, মা সোহাগী বলতে পারো। তো আমার পেছন পেছন সব সময় ঘুরে বেড়ায়। বাড়িতে আরো মানুষ আছে, তবুও আমাকে কেন জানি না বড্ড বেশি ভালোবাসে। আমার ছায়ায় ছায়ায় ও থাকতে চায়। তো এদিকে নিচে এসেই এখন আমি মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল চাল ধুয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল রয়েছে আর মসুর ডাল রয়েছে। আর এদিকে পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। এখানে পুঁই শাকের পাতা রয়েছে, আলু আর টমেটো রয়েছে, পাকা টমেটো। বাকি কোনো সবজি আমি দিইনি। তো এখন রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়ে তারপর মেয়েকে ডিম খাইয়ে আমি ওকে স্নান করিয়ে দেবো। তারপর খিচুড়ি ঠান্ডা হতে হতেই তারপর আমার মেয়েকে খাইয়ে দিতে পারবো। সেজন্য ভাবলাম যে আগে আগে রান্নাটা বসিয়ে দিই। তো শাশুড়ি মাকে বারণ করেছি যে, মা তুমি আর রান্না করো না, মানে আদিশ্রীর জন্য তরকারি তুলে রেখো না, আমি ওর জন্য তাহলে ঘরের মধ্যে ওকে খিচুড়ি রান্না করে দেবো। তো এদিকে দেখো এখন রান্না প্রায় হওয়ার মধ্যেই, প্রেসার কুকারে বেশি না ৩টে সিটি দেবো, তো রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়ে তারপর আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তো মেয়েকে এখন আমি রেডি করিয়ে দেব। তো ঘরে এসেই মপটা টেনে বের করলো, এখন এটা নিয়ে খেলা করছে। আদিশ্রী এটাকে খেলনা ভেবেছে। তো যাই হোক, মেয়েকে বুঝিয়ে বলছি এটা দিয়ে ঘর মুছতে হয়, তোমাকে একদিন দেখাবো। তো সেটা মেয়েকে বলছিলাম। তো এখন আমার মেয়েকে মুখে মাখার ক্রিম, তারপর বডি লোশন এসব লাগিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকদিন কিন্তু এইভাবেই দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তো এইভাবেই বাকি দিনগুলো কাটাতে হবে। সত্যি বলতে এখন আমার সংসারের কাজ করতে খুবই ভালো লাগে। সংসারকে খুবই ভালোবাসি। খিচুড়ি তো রান্না করা হয়ে গেছে, মেয়েকে রেডি করানো হয়ে গেল। তারপর চলে এসেছি আবার নিচে, কেননা এখনো পর্যন্ত মাছ ভাজা হয়নি। তো তারপর মাছ ভেজে নিয়েছি। তো আজকে আমার শ্বশুরমশাই যে কাতলা মাছের পিস নিয়ে এসেছে, এতটা পরিমাণে চর্বি ওই মাছের মধ্যে, তোমাদের দেখায়নি, দেখালে হয়তো বুঝতে পারতে, এতটা চর্বি। আর আমার মেয়েকে বেশি চর্বি জাতীয় মাছ আমি খাওয়াই না, তো একদম ছোটবেলা থেকেই। আদিশ্রীর খাবার রেডি হয়ে আদিশ্রীর দুপুরের খাবার একদমই রেডি। তো এখন গিয়ে আমার মেয়েকে খাইয়ে দেবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। সত্যি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, কি বলবো। মেয়েকে তো দুপুরবেলায় খাইয়ে দিয়েছি, তারপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। বিকাল বেলায় মানে সন্ধ্যার পরপরই বলতে গেলে এখন আমার মেয়েকে নিয়ে একটু সময় কাটাচ্ছি। সারাদিন তো কাজে কর্মের মধ্যেই ব্যস্ত থাকি, সেই জন্য ভাবলাম মেয়ের সঙ্গে একটু সময় কাটাই। আর ওর যে ম্যাজিক বুকটা রয়েছে সেটার মানে ওপেন হচ্ছে না, হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটা আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল। তারপর আমি একটু দেখলাম হ্যাঁ ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে, সেই জন্য ওপেনই হচ্ছে না। মেয়েকে একটু জড়িয়ে ধরে আদর করলাম। আর এখন মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাবো। তবে আজকে ওকে বই নিয়ে বসাবো না, প্রত্যেকদিনই বসাই। তো ভাবলাম এখন একটু মেয়ের সঙ্গে সময় মাম্মা কাটানোই যেতে পারে। কি করছো? তোমার হাতে ওটা কি? টেডি। আচ্ছা, এই দেখো কি মা, এটা কি বলো তো? পেন্সিল। তোমার দাদা ভাই এনে দিয়েছে মা। হ্যাঁ, তো এটা আদিশ্রীর দাদা ভাই এনে দিয়েছে, মানে ওর ঠাকুর দাদা ক্যান্টিন থেকে। তো মামামের দাদা ভাই ক্যান্টিন থেকে এই পেন্সিলগুলো এনে দিয়েছি, আদিশ্রী যেহেতু এখন লেখাপড়া করে। দেখি মাম্মা পেন্সিলগুলো দেখাও।
সবগুলো দেখাও। দেখো কতগুলো পেন্সিল। হ্যাঁ মা, অনেক দিন চলে যাবে। এমনিতে আদিশ্রীর বাপি অনেকগুলো এনে রেখেছে। না মা, তুমি খুশি মামা? কতটা দেখাও তো, হাত দিয়ে দেখাও তো কতটা খুশি। কটা পেন্সিল আছে গোনো তো, গোনো ভালো করে গোনো। জোরে বলো। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি আমার মেয়ের সঙ্গে একটু সময় কাটাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে, তাই না মাম্মা? টাটা করো তো, ফ্ল্যাঙ্কিস দাও মিমিদের। হ্যাঁ, ওটা কি? বাই।